গত কয়েকদিন ধরে যে উদ্ভূত পরিস্থিতি, অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে সেখানে পাকিস্তানকে পাল্টা মার দিয়ে যাচ্ছে তালিবানরা। তারা রীতিমতো পাকিস্তানকে রেয়াত করতে একেবারে নাছোড়বান্দা। আর এই পাকিস্তানের কাঁধেই ভর করে বাংলাদেশ ক্রমশ তার ভারত বিদ্বেষী মনোভাব একের পর এক হুঙ্কার জারি রেখেছে। কি হবে অন্তর্বর্তী সরকারের কেউ জানে না। কবে সে অন্তর্বর্তী সরকার নির্বাচন করাতে পারবে, আদৌ পারবে কিনা, এবং সেখানে মূলত এরপর কোনোদিন ক্ষমতায় প্রশাসক না হয়ে বসে থাকা এই মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতা ধরে রাখতে পারবেন কিনা, তা তো গোটা বিশ্বের কাছে এখন একটা সবচেয়ে বড় প্রশ্ন। আর এই পরিস্থিতির মধ্যে একদিকে হাসিনা বিরোধী একের পর এক স্লোগান যখন চলছে, সনাতনী হিন্দুদের উপর হামলার ঘটনা, যেখানে কোনো অবস্থা আর্থিক কাঠামো একের পর এক বিপর্যয়, ভেঙে পড়ছে বাংলাদেশের আর্থিক অবস্থা, কিন্তু হুঙ্কারে ছেদ পড়ছে না। একের পর এক যেখানে তারা বলছেন দিল্লিকে পাশে চাই, আবার দিল্লির বিরুদ্ধে এই হুঙ্কার ছাড়তেও তারা অন্তত দ্বিধা করছেন না। এবং এই পরিস্থিতির মধ্যে ক্রমশ দেখা যাচ্ছে ছবিটা আরো ভয়ঙ্কর। ঢাকার রাজপথে এবার নাকি আইসিসের পতাকা, রীতিমতো সেই পতাকা নিষিদ্ধ মৌলবাদী সংগঠন, তারা মূলত তাদের একের পর এক মুহুর্মুহ স্লোগান আপনাদের দেখাবো। কি ভয়ানক সেই ছবিটা, ঘোড়ার পিঠে চেপে গজওয়া হিন্দের স্লোগান চলছে, যখন বর্তমান অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনূস সব দিক থেকে ব্যর্থ, নাকাম হচ্ছেন একের পর এক। কি হবে, খোদ বিএনপি যেভাবে তাকে চাপে রাখছে, তার মধ্যে এই সব কিছু দেখেও যেন চুপ পুলিশ প্রশাসন। আগেও আইসিসের পতাকা দেখা গিয়েছে বাংলাদেশে, কিন্তু বাংলাদেশে আবারও গতকালের এই ছবি কি ইঙ্গিত দিচ্ছে গোটা বিশ্বের কাছে এই মুহূর্তে, বাংলাদেশে কি তাহলে আইসিসের প্রভাব বাড়ছে? খুব বড় একটা প্রশ্ন, কারণ তাদের অভিসন্ধি নিয়েই সব থেকে এখন একটা বড় প্রশ্ন উঠছে। এবং খুব স্বাভাবিকভাবেই নতুন বছর গোটা বিশ্ব বরণ করেছে 2025-কে। আর এই নতুন বছরে যখন নতুন যে প্রশ্নটা উঠছিল, তাহলে কি নতুন বাংলাদেশ গঠন হতে চলেছে? এবং এই পরিস্থিতির মধ্যে আইসিসের এই পতাকা, সামনে আসা একের পর এক স্লোগান, অভিসন্ধি কি, আজকে আইসিসের এই উত্থান কেন বাংলাদেশে ক্রমশ প্রভাব বিস্তার করেছে, সব কিছু নিয়ে আজকে ডিবেটে আমরা আলোচনা শুরু করব। আমাদের সঙ্গে অতিথিরা এই মুহূর্তে যোগ দেওয়ার জন্য রেডি রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর অভিষেক কর্মকার। ডক্টর কর্মকার, স্বাগত জানাই আজকে ডিবেটে, এবং সঙ্গে নতুন বছরের অনেক শুভেচ্ছা জানাবো। সঙ্গে থাকুন, আসি আপনার কাছে। সঙ্গে রয়েছেন জাতীয় সুরক্ষা নিরাপত্তা বিশেষজ্ঞ আর্য ঘোষ। আর্যবাবু, আপনাকেও ডিবেটে স্বাগত জানাবো এবং অবশ্যই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাবো। আমি শুরুটা করবো আর্যবাবু আপনার কাছ থেকে। খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন, একটা নতুন বছর আমরা পেরিয়ে এলাম, কিন্তু তার আগের বিগত কয়েকদিনের পাতা অন্তত আমরা ভুলতে পারছি না। সেই পাতায় অন্তত বাংলাদেশ যা লেখার চেষ্টা করেছে, সে বাংলাদেশ নতুনভাবে যে ইতিহাস, পুরনো মুক্তির স্বাদকে তারা মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছে, সে পাতা বিলুপ্ত করতে চলেছে। কিন্তু সেই ইতিহাস তো মুছে যেতে পারে না। কিন্তু তার মধ্যেও আমরা নতুন এক ছবি অন্তত দেখতে পাচ্ছি, বাংলাদেশে যেভাবে গতকাল ঘোড়ায় পিঠে সওয়ার হয়ে এইভাবে আইসিসের দাপট, একের পর এক স্লোগান, এ কি ভয়ঙ্কর ইঙ্গিত, কি বলবেন? প্রথমত তো আমি আসি, শুভ নববর্ষের শুভেচ্ছা আপনাদের সবাইকে। আর যদিও নববর্ষটা খুব একটা শুভ কাটছে না, আশেপাশের পরিস্থিতি যা, প্রথমত আসি ঘোড়ার বিষয়ে। এই ঘোড়ার বিষয়টাই আমাদের নিয়ে চলে গেল মধ্যযুগীয় জায়গায়। একটা একবিংশ শতাব্দীতে ঘোড়ার পিঠে চড়ে আইসিসের পতাকা নিয়ে তারা ছুটছেন ঢাকার রাজপথ দিয়ে বা কুষ্টিয়া বা যে কোনো জায়গা থেকে। তো সেইটা কোনোদিনই একটা শুভ সংকেত হতে পারে না, খুব বড় অশনি সংকেত। আর আমরা একটা জিনিস ভেবে দেখতে হবে এখানে, যেটা আমি গতকাল বলছিলাম, এই তালিবানের এন্ট্রিটা আমার কাছে অন্তত মানে একটা কি বলবো, সমঝোতার আকারও মানে আমি মনে করছি বিটুইন পাকিস্তান বিকজ তালিবান। বিকজ তালিবান কিন্তু পুরোপুরি পাকিস্তানের হাতে তৈরি এই আউটফিটটা। যখন ইউএসএসআর এর আগেনস্টে বিদ্রোহ ঘোষণা করা হয় তথাকথিত, এবং তখন থেকেই তালিবান তাদের উদ্ভব হয়। তো এই তালিবানকে এরা করছে কি, মুজাফফরাবাদের দিকে ডেকে আনছে বেসিক্যালি। মানে পিওকেটা তালিবানের হাতে যদি চলে যায়, আপনি বুঝতে পারছেন কি অবস্থা হবে পশ্চিম সীমান্তে, পূর্ব সীমান্তে।
পূর্ব সীমান্তে আইসিস, বাংলাদেশ, পশ্চিম সীমান্তে তালিবান। একদম। ভারত নিজেকে এটা কোন জায়গায় নিয়ে যাচ্ছে? ভারতের একটা সামরিক নীতি বলে কিছু ব্যাপার থাকবে তো? আমি অন্তত দেখতে পাচ্ছি না এই মুহূর্তে ভারতের কোনো সামরিক নীতি আছে, না আছে বিদেশ নীতি, না আছে সামরিক নীতি। আর যার ফলে আর এর পেছনে চায়না, ইউএস এবং আপনার অনেক অনেক দেশের একটা কেউ কেউ প্রকাশ্য, কেউ কেউ নীরবে তার পেছনে সমর্থন রয়েছে ভারতকে কোণঠাসা করার ব্যাপারে। সেকেন্ড থিং, ঢাকা ইউনিভার্সিটিতে কালকে যে একটা পাকিস্তানি গাড়ি দাঁড়িয়েছিল, বা এই একটা গাড়ি দাঁড়িয়েছিল পাকিস্তানি পতাকা নিয়ে, সেটা কতটা তাৎপর্যপূর্ণ আপনারা ভেবে দেখুন। ঢাকা ইউনিভার্সিটিতে ভারতের পতাকা মারিয়ে ওখানকার ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে ঢুকছিল, বেরোচ্ছিল। তারপরে তার সামনে জাস্ট একটা গাড়িকে স্ট্যান্ড স্টিল করে দাঁড়িয়ে রাখা, ড্রাইভার কেউ নেই, পাকিস্তানের পতাকাটা। এটা ভারতকে কত বড় একটা বার্তা দিতে চাইলো পাকিস্তান, শুধু অপমানের না, তার সঙ্গে থ্রেটনিং এরও। সেটা কতটা বড় তাৎপর্যপূর্ণ সেটা ভেবে দেখবেন। এই পরিস্থিতিতে অনেকদিন আগেই ভারতের এই, আমি আবার বলছি, আমি একদম সোজাকে সোজা বলি, মানে কালোকে কালো, সাদাকে সাদা। ভারতের প্রধানমন্ত্রী এই বড় বড় কথা বলবেন, এই করব ওই করবো, এখানে পালাকোটে কি করলেন, একটা POW, মানে যারা সম্মানিত হয় প্রিজনার অফ ওয়ার হলে, উইং কমান্ডার অভিনন্দন বর্তমান, তার জন্য পুরো দৃষ্টিটা ঘুরিয়ে দিলেন। দিয়ে আমাদের যেখানে সেদিন অনেকটা বড় আমরা মানে সলভ করে নিতে পারতাম যে প্রবলেমটা, তার দিকে দৃষ্টিটা ঘুরিয়ে দিয়ে পুরো অ্যাটাকটাই বন্ধ করে দিলেন। যেখানে উই ওয়ার রাইডিং দ্য এসকেলেশন ম্যাট্রিক্স। বালাকোটে যখন স্ট্রাইকটা করা হয়, পরের দিনকে পাকিস্তান 27শে ফেব্রুয়ারি 2019 অ্যাটাকটা করে। এই অ্যাটাকটা করেছিল বেআইনি ভাবে, বিকজ আমি আবার বলছি F-16 তাদেরকে দিয়েছিল আমেরিকা আপনার এই টেররিস্টদের এগেনস্টে ইউজ করার জন্য। ভারত কোনো টেররিজম করেছিল পাকিস্তানের এগেনস্টে? পাকিস্তান তো চিরকাল টেররিজম করে যাচ্ছে। সেই F-16 আসার পরে ভারত এসকেলেশন লেয়ারটা তারা রাইড করলো না। এই ব্যাপারগুলো আছে। আর তার সঙ্গে যেটা আর একটা ব্যাপার আছে, ইউএসএ কি করবে? স্যাংশন দেবে হয়তো। স্যাংশন দিয়ে পাকিস্তানের এগেনস্টে কি লাভ হয়েছে? পাকিস্তান তো এত বছরে FATF এর একটা খুব স্পেসিফিক প্রশ্ন, এই যে ঘোড়ায় সওয়ার হয়ে অন্তত যেভাবে তাদের যাওয়া, অন্তত আমরা ছবি দেখছি, মানে রাজপথে তারা ঘুরে বেড়াচ্ছে, আমি বলবো বার্তা দিতে চাইছে। এটা তো খুব একটা পরিষ্কার যে একটা অভিসন্ধি না থাকলে, কারণ এর আগেও দেখা গেছিল আইসিস এর পতাকা, নিশ্চয়ই আইসিস এর কোনো অভিসন্ধি তো রয়েছে, সেটা কি বলে মনে হয় আপনার? অবভিয়াসলি এরপরে কি হবে জানেন? এরপরে আপনার হিন্দু ও অন্যান্য মানে আপনার যে সংখ্যালঘু সম্প্রদায়, তাদের অবস্থা কি হবে এটা তো বোঝাই যাচ্ছে। এই যে যারা এই ইসলামিক কট্টরবাদী, এদের ঘরের মা বোনেরা যখন তাদেরকে ওই সেক্স স্লেভ হিসেবে, যৌন দাসী হিসেবে, বাজারের পণ্য হিসেবে বিক্রি করবে আইসিস, সেদিনকে তারা বুঝতে পারবেন তারা কত থানে কত চাল। কি মানে এদের মতন অপদার্থ, মূর্খ, পড়াশোনা না করা একটা মানে সমাজ তাদেরকে আরো পিছিয়ে দিয়ে শেষ করে দিচ্ছে। আর ওই সেদিনকে তারা সহ্য করতে পারবেন যে যখন ওই বাজারে, সিরিয়ার বাজারে, রাক্কার রাস্তায় যেমনি এরা করেছিল আপনার আইসিস বিক্রি করত, সেখানকার মহিলারা সশস্ত্র প্রতিরোধ করে রাক্কার রাস্তায় সেলিব্রেট করেছিলেন। সেটা তো দূরের কথা, উল্টে ওই পাকিস্তানি পতাকা লাগা গাড়ির সামনে দিয়ে একেবারে। আর্যবাবু, আমি আপনার কাছে আরো একটি বিষয় আসছি, কিন্তু অভিষেক বাবুর কাছে একটু যাওয়ার চেষ্টা করবো। অভিষেক বাবু, খুব একটা স্পষ্ট কথা, এই যে মানে একটানা বাংলাদেশ মূলত ভারত বিদ্বেষী আগ্রাসনী মনোভাব দেখিয়ে যাচ্ছে, কিন্তু এটা খুব পরিষ্কার কথা, আইসিস এর পতাকা যেভাবে মানে একেবারে নিষিদ্ধ মৌলবাদী সংগঠনের সদস্যরা তারা স্লোগান দিচ্ছেন, একের পর এক স্লোগান, তারা ঘোড়সাওয়ারি করছেন, ক্রমশ কি বাংলাদেশ আইসিস এর একেবারে ঘেরাটোপে চলে যাচ্ছে? কিন্তু সব থেকে বড় কথা, বাংলাদেশ ভালো নেই। নতুন বছরে কি তাদের আরো বিপদ ঘনিয়ে আসছে? হ্যাঁ, সকলকেই নববর্ষের শুভেচ্ছা। বাংলাদেশ ভালো নয়, ভালো নেই শুধু তাই নয়, সাথে সাথে আমি বলবো আরেকটু বড় করে ভাবলে সমগ্র দক্ষিণ এশিয়া ভালো নেই। দক্ষিণ এশিয়ার যে কটি গণতান্ত্রিক দেশ, তার মধ্যে
স্টেবল ডেমোক্রেসি বলতে ইন্ডিয়া ছাড়া একটিও এই মুহূর্তে স্টেবল ডেমোক্রেসি নয়। আপনি আফগানিস্তান দেখুন, তালিবানের ওখানে অভ্যুত্থান, আপনি যদি শ্রীলঙ্কায় দেখেন, শ্রীলঙ্কায় একটার পর একটা ঘটনা, এবং কিছুদিন আগে ব্যাংক্রাফ্ট হয়ে যাবার মতো পরিস্থিতি, এবং তারপরে যদি আমি পাকিস্তানের কথা তো আমি ছেড়েই দিচ্ছি, গণতন্ত্রীকরণের কোনো প্রশ্নই নেই সেখানে। এবং বাংলাদেশের যদি পরিস্থিতি এই মুহূর্তে দেখেন, যেভাবে আইসিস ঘোড়সওয়ার দেখা যাচ্ছে রাজপথে, তাতে এটা অশনি সংকেত শুধুমাত্র বাংলাদেশের যারা গণতন্ত্রপ্রিয় মানুষ বা যে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছেন শুধু তাদের জন্যই নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার ওপর এটা একটা অত্যন্ত একটা খারাপ দিক। এবং ভারত বাংলাদেশ সম্পর্ক যে এটার জন্য ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে আগামী দিনে, এটা বলার অপেক্ষা। আইসিস এর টার্গেটটা কি বলে মনে হচ্ছে আপনার? আইসিস এর পরিষ্কার টার্গেট হচ্ছে নিজেকে এক্সপান্ড করা। যে কোনো টেরোরিস্ট অর্গানাইজেশন নিজেকে এক্সপান্ড করে তার বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে। এই আইসিস বাংলাদেশ যে জোট, এটা তো আজকের নয়, এটা তৈরি হয়েছে কিন্তু 2015 সালে। খুব পরিষ্কারভাবে 2015 সালেই তারা প্রথম বলে দিয়েছিলেন যে আইসিস বাংলাদেশ, অফিসিয়ালি তারা ঘোষণা করেছিলেন যে এই নেটওয়ার্ক রয়েছে 2015 সাল থেকে। এবং তারপর থেকে একটার পর একটা ঘটনা যদি দেখি, কতজন পুলিশ আধিকারিক মারা গেছেন, কতজন রিলিজিয়াস মাইনরিটি সেখানে মারা গেছেন, কতজন গভর্নমেন্ট অফিসিয়াল মারা গেছেন, এমনকি ইউএস সিটিজেন পর্যন্ত 2 জন মারা গেছেন শুধুমাত্র তাদের অকথিত আক্রমণে। এই আইসিস বাংলাদেশ নেটওয়ার্ক, যেটাকে তারা নিজস্ব লোগো পর্যন্ত পাবলিশ করেছে, অফিসিয়াল লোগো, তারা তাদের নেটওয়ার্ক ঘোষণা করেছে। বাংলাদেশে গভর্নমেন্ট এটা মোকাবিলা করতে পুরোপুরি ব্যর্থ। আর এখানে যেমনটা এর আগের বক্তা বলছিলেন অর্কবাবু, যে এটা শুধুমাত্র এখানে নয়, মানে এটা সমগ্র দক্ষিণ এশিয়ায়। এখানে চায়না ফ্যাক্টর রয়েছে, এখানে ইউএস এর ফ্যাক্টর রয়েছে। আমি যদি চায়নার যদি আমি এনসার্কেলমেন্ট পলিসি দেখি, তাহলে দেখবেন যে বাংলাদেশের চিত্তাগং থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে চায়নার যে প্রভাব সেটা ভীষণভাবে রয়েছে, যেটা ভারত বিরোধী কাজকর্মকে ভীষণভাবে ইম্পেটাস দিয়েছে, নাম্বার 1। সেখান থেকে যদি আপনি এদিকে পূর্ব দিকে বাংলাদেশ, পশ্চিম দিকে যদি আপনি গোদার পোর্ট দেখেন পাকিস্তানের, আপনি যদি দক্ষিণ দিকে শ্রীলঙ্কার হাম্বালটোটা পোর্ট দেখেন, বা ওপরে তিব্বত, মানে চতুর্দিক থেকে যে চায়নার যে অ্যাক্টিভিটি, সেটা কিন্তু কোনো না কোনোভাবে এই দক্ষিণ এশিয়াকে অশান্ত করে রাখা এবং ভারত বিরোধী যে চিন্তাভাবনা মনোভাব তার প্রতিবেশী দেশগুলোর, সেটাকে আরেকটু বাড়িয়ে দেওয়া, নতুন ইম্পেটাস দেওয়া। এবং বাংলাদেশ হচ্ছে সেখানে নবতম সংযোজন। আজকে বাংলাদেশের আপনি যদি সমগ্র পরিস্থিতি গত ডিসেম্বর মাস থেকে বা আরেকটু আগে থেকে দেখেন, তাহলে দেখবেন এই যে এত বড় যে অভ্যুত্থান হলো, যেটাকে তারা নতুন স্বাধীনতা বলছে, অ্যাজ ইফ 1971 সালে স্বাধীনতাই নয়, মানে সাচ আ ফুলি স্টেটমেন্ট। কিন্তু তারা সমানে দাবি করে যাচ্ছে যে এই 2024 সালে তারা যেন নতুন করে একটা স্বাধীনতা পেয়ে যাওয়া গেছে, কিন্তু তা নয় ব্যাপারটা। অথচ এই যে যুব সম্প্রদায়কে চালিত করা, সন্ত্রাসের দিকে নিয়ে যাওয়া, একটার পর একটা ঘটনায় যে ধর্মীয় ভাবাবেগ তাকে আঘাত করা, ধর্মীয় সহিষ্ণুতাকে আঘাত করা। আজকে বুয়েট ইউনিভার্সিটির গেটের সামনে ভারতের পতাকাকে তারা পদদলিত করে যাচ্ছে। এটা যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এটাকে কি করে মেনে নেবে? ধর্মীয় সহিষ্ণুতার এই যে অবক্ষয়, এটা সমগ্র বাংলাদেশ জুড়ে নয়, সমগ্র বিষয় হচ্ছে শুধু তাই না, যেভাবে আইসিস এর দাপট অন্তত লক্ষ্য করা যাচ্ছে, আমি বলবো তারা দাপিয়ে বেড়াচ্ছে ঢাকার রাজপথ থেকে শুরু করে, সেক্ষেত্রে সেখানকার পুলিশ প্রশাসন পুরো নিশ্চুপ। মানে আমি বলতে তারা কি করবে না, নাকি তারা ছেড়ে দিচ্ছে, আইসিস এর হাতে ছেড়ে দিচ্ছে সবটা? পুলিশ প্রশাসন তো সেই দিনও নিশ্চুপ ছিল যেদিন আমরা দেখেছিলাম এই যে যাকে গ্রেপ্তার করা হয়েছে, নামটা ওই আমাদের ইসকনের, তার হয়ে যখন কোনো উকিল ওখানে দাঁড়াতে পারছেন না, সেই সময় যে দাঙ্গা হাঙ্গামা হয়েছে, 52 জনকে একসঙ্গে দাঁড়াতে না দেওয়া, মানে পুরোপুরি আটকে দেওয়া, তখনও পুলিশ প্রশাসন নিশ্চুপ ছিল। এবং আজকের দিনে যে মানে যেভাবে বিভিন্ন জায়গাতে সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলছে বিভিন্নভাবে, ওখানকার এমনকি বাংলাদেশের যারা অরিজিনাল যারা বাংলাদেশি তারা পর্যন্ত অত্যাচারিত হচ্ছে, সেখানেও কিন্তু পুলিশ প্রশাসন একদম ব্যর্থ। আমি এক কথায় বলতে চাই, এই যে অন্তর্বর্তীকালীন যে সরকার মোহাম্মদ ইউনূসের এই সরকার কিন্তু এখানে এখনো পর্যন্ত ব্যর্থ। শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, মানে সমস্ত খাতে, মানে সমস্ত পার্সপেক্টিভে এই সরকার কিন্তু ব্যর্থ। এখনো পর্যন্ত কোনো স্টেবিলিটি আনতে পারেনি, বরং এই ইন্টারিম গভর্নমেন্ট একটা আনস্টেবল পরিস্থিতিকে কাজে লাগিয়ে ক্ষমতায় এসেছে। কিন্তু ক্ষমতায় এসে কি হয়েছে? স্টেবিলিটি তো আনতে পারেইনি, সেখানে উল্টে কি হচ্ছে, সেখানে প্রতিদিন নতুন নতুন ঘটনা হেডলাইনে আসছে যে বাংলাদেশে ধর্মীয় ভাবাবেগ অবক্ষয়ের দিকে, গণতন্ত্রীকরণের প্রক্রিয়া অবক্ষয়ের দিকে, বাংলাদেশে
যে কোনো ধরনের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আজকে সংকটের মুখে, এবং তার প্রভাব পুরো দক্ষিণ এশিয়ায় পড়ছে। না, একেবারে অভিষেকবাবু, সব থেকে বড় কথা ক্ষমতায় আসাটা হয়তো অনেকটা সহজ, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যে একজন দক্ষ প্রশাসক হওয়াটা বোধহয় এর থেকে অনেক অনেক বেশি কঠিন। আমি আর্যবাবুর কাছে আসার চেষ্টা করবো। আর্যবাবু, একটা বিষয় যদি আমি এভাবে দেখি, মানে দিনের পর দিন এই বিদ্বেষ, শুধু তাই নয়, আমরা দেখলাম যে যেটা মনে করা হচ্ছিল যে নতুন বছরে নাকি নতুন বাংলাদেশ হতে পারে, কিন্তু যেভাবে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা তারা দাবি করছেন যে রীতিমতো সংবিধানটাই তারা বাতিল করতে হবে। ভালো করে দেখুন, তারা কিন্তু কোনো সংশোধন চাইছে না, তারা কোনো সংযোজন চাইছে না, কিন্তু সংবিধান যদি একটা গোটা বাতিল করে দিতে হয় তাহলে তো ৭১-এর স্বাধীনতা, মানে সেই মুক্তির যুদ্ধটা কি অস্বীকার করা নয়? আর এরকম একটা পরিস্থিতি যদি তৈরি হয়ও, তাহলে কি ভয়ানক পরিস্থিতি হতে পারে। মানে আইসিস যদি এভাবে দাপাদাপি করতে থাকে, তাহলে ইউনুস কি নিজের দেশের লোককে বাঁচাতে পারবে? আমি এর আগেও বলেছি যে দেখুন, প্রথম পরশুদিনকে বোধহয় ঘটনাটা সামনে আসে যে আপনার এখানে মানে যে পোশাক পরিহিত কিছু সৈন্যবাহিনীর লোকজন, তারা আমার অ্যাসেসমেন্ট, তারা পাকিস্তানি এসএসজি, তাদের হেলমেট দিয়ে তারা মুখটা ঢেকে রাখে, কিন্তু তাদের যে কাঠামোগত চরিত্র সেটা বাংলাদেশিদের সঙ্গে খাপ খায় না। তো আমি এর আগেই বলেছিলাম যে জাহাজের মধ্যে করে ম্যান পাওয়ার কিন্তু আনা হচ্ছে, এটা আমার অ্যাসেসমেন্ট ছিল, এবং আমি বোধহয় খুব একটা ভুল বলে থাকিনি, বিকজ এই প্লেনে করে নিয়ে আসা, সেটার ওপরে যে যতটা নজরদারি চালানো যায়, একটা কার্গো শিপের মধ্যে আপনার হাজারে হাজারে লোকজন নিয়ে আসা যায়, সেই ম্যান পাওয়ারটা ডেফিনেটলি আইএসআই পাকিস্তানকে দিচ্ছে, সরবরাহ করছে, এবং তাদের মধ্যে লিঙ্ক আছে। আর ডেফিনেটলি দেখুন, এইটার প্রথম মানে এই হলো, ইঙ্গিতই হলো যে এখানে তারা বাংলাদেশের পেছনের ইতিহাসটা মুছে ফেলতে চাইছে। সেটা কে প্রথম চাইবে? যেটা চাইবে পাকিস্তান, বিকজ পাকিস্তান এই জ্বালা থেকে কোনোদিন বেরিয়ে আসতে পারবে না। আর্যবাবু, একটু বিরত করে আমরা আলোচনায় আসবো। আমাদের সঙ্গে রয়েছেন আর্যবাবু এবং অবশ্যই অভিষেকবাবু রয়েছেন। অভিষেকবাবু, আমি আপনার কাছে আসছি। আমি আর্যবাবু, আপনি যেটা বলছেন আমি আরো এক ধাপ শুনবো, যে মূলত তার যে বিশ্লেষণ আপনি দিচ্ছিলেন। হ্যাঁ, তো সেখানে দেখুন, এখানে ব্যাপারটা হচ্ছে যে এরা মুছে ফেলতে চাইবেই, এটা অনেক দিনের প্ল্যান, এবং সেটা বিল ক্লিন্টনের মঞ্চে দাঁড়িয়ে এই ঘাতক মোহাম্মদ ইউনুস তিনি ক্লিয়ার করে দিয়েছিলেন। এবার আমি আর একটা জিনিসে আসছি। আপনি দেখবেন 2019-এ যখন আমরা বালাকোট স্ট্রাইকটা হয়, তারপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি করে 2021-এ সিজফায়ারে গেল। আমি আপনাকে একটা কথা বলি, আমি মানে এই যে আপনার এলওসি আছে, এলওসিতে একটা জওয়ানের বিহেডিং হয়, সেই সময় ঘটনাচক্রে আমি কাশ্মীরে ছিলাম, আমি এলওসির কাছ থেকেই কোথাও একটা জায়গা থেকে ফিরছিলাম, আমি নিজের চোখে দেখেছি যে কি মুহূর্তের মধ্যে পরিস্থিতিটার কি বদল হয়ে গেল, এবং একদিকে একটা রাস্তা মুজাফফরের দিকে গেছে, আর একদিকে একটা রাস্তা অন্য কোনো দিকে গেছে। তো সেই রাস্তা ধরে আমি ফিরছিলাম, তারপরে দেখলাম মুহূর্তের মধ্যে পরিস্থিতিটার কি বদল হয়ে গেল, এবং জানেন সব থেকে আশ্চর্যের কথা, সেখানে পুরো জিনিসটা সাপ্রেস করে দেওয়া হলো, অবভিয়াসলি ল অ্যান্ড অর্ডারের। তো সেইখানে একটা জওয়ানের বিহেডিং এর জন্য তা সেই অবস্থা হয়। তা আজকে আপনি এখানে ভাবুন কত শত বিহেডিং হতে চলেছে। সেই জিনিসটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডেকে আনছেন, ইনভাইট করছেন, যেখানে তারা একটা আপনার চায়নার সঙ্গে ফেস অফে গিয়ে সমস্ত ফোর্সটাকে গিয়ে দাঁড় করিয়ে রাখলেন, সেখানে কিচ্ছু হলো না। আপনার পাকিস্তান করলো কি, মধ্যখান থেকে এদিক থেকে জিনিসটাকে দুর্বল করে দিল। এগুলো প্রচুর প্ল্যানিং এর মধ্যে ইনভলভ। আর এই রাজ্য সরকার তো এমন অবস্থা করেছেন যে এখানে কে জঙ্গি আর কে আপনার সাধারণ মানুষ অনুপ্রবেশকারী। একদমই তাই। আর্যবাবু সঙ্গে থাকুন, আমি একদম সময়টা যেহেতু কম, আমি একদম শেষ লগ্নে যাবো অভিষেকবাবুর কাছে। অভিষেকবাবু, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কে জঙ্গি, কে সাধারণ মানুষ, কে বাংলাদেশের ভালো চাইছে, এবং কারা ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে এত উস্কাচ্ছে, কাদের প্ররোচনায় বাংলাদেশ হঠাৎ করে মনে হলো, একেবারে ঘুম থেকে উঠে মনে হলো যে আজ ভারত খুব খারাপ হয়ে গেল, ভারতের বিরুদ্ধে চলো জেহাদি যুদ্ধ ঘোষণা করি। কিন্তু বিষয় হচ্ছে, এখন কি ক্রমশ মনে হচ্ছে না আপনার, যেভাবে আইসিসের দাপাদাপি, এভাবে স্লোগান, ঘোড়সাওয়ারি করতে হচ্ছে, আইসিসকে বার্তা দিতে হচ্ছে, ক্রমশ এইভাবে নিষিদ্ধ সংগঠন, মৌলবাদী সংগঠনের কবলে চলে যাচ্ছে, বা আমি বলবো ইউনুস সরকার ক্রমশ বাংলাদেশকে সেই দিকে ঠেলে দিচ্ছে? দেখুন, এর পিছনে একটা খুব বৃহৎ ষড়যন্ত্র রয়েছে, মানে খুব স্পেসিফিক্যালি যদি বলতে হয়, তাহলে দেখুন, এটা আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে বাংলাদেশ, এটা আজকে জঙ্গিদের মুক্তাঞ্চল হয়ে গেছে,
এবং যে পরিমাণ ক্রিমিনালদের গত কয়েক মাসে ছেড়ে দেওয়া হয়েছে জেল থেকে, তাতে সমগ্র বাংলাদেশ সহ সমগ্র দক্ষিণ এশিয়ায় তারা ছড়িয়ে পড়েছে। আজকে আইএসআইএস এর সঙ্গে এদের বাংলাদেশের যোগাযোগের কথা বলা হচ্ছে, তাদের অফিসিয়াল লোগো, মানে একটা নিষিদ্ধ খুব সংগঠন সংক্ষেপে আর এক লাইন শুনবো প্লিজ। কিভাবে এটা করতে পারে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এটা শুধুমাত্র বাংলাদেশের এইটুকু জায়গার মধ্যে সীমাবদ্ধ নয়। আজকে আপনি যদি দেখেন এই পরিস্থিতি, আজকে মোহাম্মদ ইউনূস গভর্নমেন্ট যে এই পরিস্থিতির, এই ঘোলা জলে মাছ ধরার মতো পরিস্থিতিতে তিনি ক্ষমতায় এসেছেন এবং এসে তারপরে তিনি সামলাতে একদম পারছেন। সময়টা যেহেতু একদম ফুরিয়ে গেছে, আমি সত্যি কাউকে সময় দিতে পারছি না। এখন বিষয় হচ্ছে এই ঘোলা জলের মাছটা ধরছে কে এবং এই লাভ কার। অনেক ধন্যবাদ জানাবো আলোচনায় থাকার জন্য। এখন বিষয় হলো আরো একটা নতুন বছর, এবং নতুন বছরে বাংলাদেশ যে একেবারে ভালো নেই, অন্তত ভারত সে কথা বুঝছে, গোটা বিশ্ব বুঝছে, কিন্তু পাগলও বোধ হয় নিজের ভালোটা বোঝে। বাংলাদেশ বুঝছে না, না কি বুঝতে চাইছে না। আগামীতে অন্তত আমরা এখান থেকে উইশ করব বাংলাদেশের শুভ বুদ্ধি উদয় হোক, অবশ্যই সমস্ত অশান্তি বিভেদ দূর হয়ে যাক। অবশ্যই আলোচনা আবারও চলতে থাকবে, আলোচনাও চলবে, গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ থাকো ক্যালকাটা নিউজে।